আজকে যাব থাইল্যান্ডে। বল মন্দিরে যাব। মন্দিরে যাব। সবাই ভালো আছো? হ্যাঁ। তুমি জিজ্ঞাসা করো, কোশ্চেন করো। হ্যালো। হ্যাঁ, এই যে তোমাকে পড়িয়ে দিয়ে আসো। পড়ো, একা একা পড়ো। না কেন বাবা, তুমি তো সব পারো। বিছানায় রেখে দাও। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। ঘড়িতে তখন প্রায় সকাল 8:30 মতো বাজে। থাইল্যান্ড ট্রিপে আমাদের ডে 4, আর চিয়াংরাইতে আমাদের দ্বিতীয় দিন এবং শেষ দিনও বলতে পারেন, কারণ আগামীকাল আমরা চলে যাব পাটায়াতে। যাই হোক, সেদিন সকাল সকাল উঠে নিয়ে এবার চলুন হোটেলের যে ব্রেকফাস্ট রয়েছে সেখানে যাই। তো আমরা যে রুমে ছিলাম তার পাশেও একটা রেস্টুরেন্ট ছিল, কিন্তু সেই রেস্টুরেন্টে নয়, ওনাদেরই হোটেলের বাইরে বেরিয়ে আরেকটা রেস্টুরেন্ট রয়েছে, আমরা সেখানে চলে এসেছি। তো এসেই চা আর কফির মধ্যে কী নেব, আমি তো কফি নিয়ে নিয়েছি। সকালে একটা কফি খেয়ে নিলে সারাদিন ঘোরার জন্য ভালোই এনার্জি পাওয়া যায়। তো এখানে বাফেতে ছিল ব্রেড, নানান রকমের বিস্কিট, জ্যাম। তবে আমার মনে হয় খাবারের অপশন খুব একটা বেশি ছিল না, কারণ উইকডেজ পড়েছিল আর এপ্রিল মাসেও ওনাদের গেস্ট খুব কম ছিল। সেজন্য মেনু কার্ড দেখে আলাদা করে ওনারা আবার খাবার অর্ডারও নিচ্ছিল, যেটা ওনারা সাথে সাথেই বানিয়ে দিয়েছিল। তো আমরা ওদিকে ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর এদিকে একটা চিকেন আর কিট্টুর জন্য স্টিকি রাইস নিয়েছিলাম। তো কিট্টু স্টিকি রাইস খেয়েছে, আর সামান্য কিছুটা ওর জন্য খাবার আমরা টিফিন বক্সের মধ্যে প্যাক করে নিয়েছি। তো ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, এবার রুমে এসে ঝটপট করে আমরা রেডি হয়ে চলুন বেরিয়ে পড়ি থাইল্যান্ডে চিয়াংরাই ঘোরার জন্য। আর আজকে আমাদের অনেকগুলো জায়গায় যাওয়ার রয়েছে, আর এই পুরো চিয়াংরাইয়ের যা যা অ্যাক্টিভিটি ছিল সব আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম। তবে মেক মাই ট্রিপ থেকে যে যে জায়গাগুলো আমাদেরকে নিয়ে যাবে বলেছিল, আমরা এখানে এসে জানতে পারি আরও অনেক কিছু সেই সব জায়গা বাদেও ঘোরার রয়েছে। সেজন্য আমরা ঠিক করি আমরা সেই সব জায়গাতেও যাব। তো গাইড এবং ড্রাইভারকে এক্সট্রা কিছু পে করাতে ওনারা রাজি হয়ে যায় আমাদের সেই এক্সট্রা জায়গাগুলো নিয়ে যাওয়ার জন্য। আর এবার দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কোথায় এলাম। আমরা পৌঁছে গিয়েছি আমাদের প্রথম ট্যুরিস্ট অ্যাট্রাকশনের দিকে, আর এটা হলো একটা মন্দির। আর এই মন্দিরটা শুধু এখানেই নয়, বরং গোটা বিশ্বের মধ্যেই বিখ্যাত একটা টেম্পল। আর এই মন্দিরটার নাম হলো ওয়াট রংকুন, যেটাকে আমরা হোয়াইট টেম্পল হিসাবেই বেশি চিনি। আর এই মন্দিরে ঢুকতে গেলে টিকিট রয়েছে। এক একজনের টিকিট প্রাইস হলো 20 থাই বাত, যেটা ভারতীয় টাকায় 600 টাকা মূল্য। আমাদের আলাদা করে টিকিট কাটতে হয়নি, কারণ এই ডে ট্যুরের অ্যাক্টিভিটির মধ্যে সব কিছু ইনক্লুড করা ছিল। তো আমাদের হয়ে গাইডে টিকিট কেটে নিয়েছে। তো এবার চলুন মন্দিরে প্রবেশ করা যাক। আর এই মন্দিরটা এমনভাবে বানানো হয়েছে যে শুরুতেই ডিজাইনটা যে করেছে দেখুন, এটা মানে বোঝাচ্ছে যে নরক কেমন হয়, মানে নরক পেরিয়ে আমরা হেভেনে যাব, স্বর্গের দিকে যাব। তাহলে এবার চলুন নরক পেরিয়ে স্বর্গের দিকে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। ও হ্যাঁ, দাঁড়ান, তার আগে জুতোটা খুলে নিই। এখানে জুতো ক্যারি করার জন্য আলাদা করে শু ব্যাগ রয়েছে। তো জুতো এখানে বাইরে খুলে রাখার প্রয়োজন নেই, কারণ একদিক দিয়ে মন্দিরের এন্ট্রেন্স রয়েছে, আরেক দিক দিয়ে এক্সিট। তো সুতরাং ওই প্লাস্টিক ব্যাগের মধ্যে জুতো ঢুকিয়ে সেটাকে হাতে নিয়েই মন্দিরে প্রবেশ করব। আর এই মন্দিরের ভেতরে ফটো তোলা বা ভিডিও তোলা এইসব প্রহিবিটেড ছিল, সেজন্য সেসব কিছু ক্যাপচার করা হয়নি। তবে ভেতরের থেকে বাইরেটাই বেশি সুন্দর। দেখো পিছনটা ভীষণ বড়, হোয়াইট শ্রীভূমির প্যান্ডেল, তাই না? হ্যাঁ, এটা হয়েছিল, আমরা তো আর কলকাতায় থাকি না, পুজোর প্যান্ডেল দেখতে পারিনি, আমরা সত্যিকারের কি বলে টেম্পল দেখতে চলে এসেছি চিয়াংরাইতে, থাইল্যান্ডে। বাবা, টেম্পলটা শেষই হচ্ছে না। আমাদের তিনজনে এখানে একটা ফ্ল্যাট করে ওই গেটটার সামনে। তো আপাতত এই সুন্দর মন্দিরটা ঘুরে আমরা বাইরে চলে এসেছি। তবে গাইডের কাছ থেকে জানতে পারলাম, ওই যে দেখুন পেছনেও সাদা বিল্ডিংগুলো রয়েছে, কিন্তু কোনো কারুকার্য ওখানে এখনো হয়নি। তো ধীরে ধীরে এই মন্দিরটাকেই এক্সটেন্ড করার কথা হচ্ছে। তো এবার চলুন এই মেন মন্দিরটা ছেড়ে মন্দিরের অন্যদিকে যাওয়া যাক। আরও এরিয়া জুড়ে অনেক কিছুই এখানে দেখার রয়েছে। তবে যত গরম পড়েছে, যে হারে রোদ উঠেছে,
ইচ্ছে থাকলেও বেশিক্ষণ থাকাও যাচ্ছিল না। আর এবার এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটায় এসে লোকেরা কিছু উইশ করে বা নিজের কোনো মনের কথা থাকলে পরে সেটা এই যে দেখুন এখানে পানের মতো পাতার মতো যে জিনিসটা রয়েছে সেখানে লিখে দেয়। এবং এই জায়গাটাতে নিচে প্রচুর পরিমাণে জল রয়েছে, সেখানেও কয়েন ফেলে লোকেরা উইশ করে। দেখুন না কত কয়েন জমে গিয়েছে। জানি না আপনাদেরকে ঠিকঠাকভাবে দেখাতে পারছি কিনা। সবাই দেখো উইশ লিখেছে। এতে ইংলিশে লিখেছে। আর এরপরে এই হোয়াইট টেম্পলের এরিয়ার মধ্যে আরেকটা মন্দির তৈরি হচ্ছে। এটার নামটা ঠিক জানি না, তবে রং দেখে বলতে পারি গোল্ডেন টেম্পল। আর এই মন্দিরে যে ঠাকুরকে পুজো দেওয়া হবে সেটা হলো গণেশ ঠাকুর। থাইল্যান্ডের লোকেরা গণেশ ঠাকুরকে খুব মেনে চলে দেখেছি। তো মন্দিরের ভেতরে আমরা যাইনি, কারণ এত রোদের মধ্যে আগেই বললাম বাচ্চা নিয়ে ঘুরতে একটু অসুবিধেই হচ্ছিল। তাই দূর থেকে এই ঠাকুরকে প্রণাম করে সেখান থেকেই কিছু ফল কিনে নিয়ে এবার চলুন আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক। আর সেটাও কিন্তু মন্দির, কারণ আমি আগেও বলেছিলাম কোনো একটা ছোট ভিডিওতে যে থাইল্যান্ডের এই চিয়াং রাই ফেমাসই হলো নানান রকমের মন্দিরের জন্য। তাই এবার হোয়াইট টেম্পলের পরে আমরা চলে এসেছি ব্লু টেম্পলে। তবে হোয়াইট টেম্পলের মতো ব্লু টেম্পলটা একটু কম ফেমাস, আর এখানে এন্ট্রি ফিও নেই, আলাদা করে কোনো টিকিট কাটার দরকার নেই। আর এই ব্লু টেম্পলের ফর্মাল নেম হলো ওয়াট রং সোয়াইটেন। আর আমাদের গাইডের কাছ থেকে জানতে পারলাম যে এই নামের মিনিং হলো জাম্পিং টাইগার। আর এটাও দেখেছি সাথে যদি গাইড থাকে তাহলে অনেক অজানা বিষয় ভালোই জানা যায়। এবার আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। সত্যি বলতে কি সুন্দর দেখুন। আর এই যে দেওয়ালের ওপরে সব পেন্টিংগুলো রয়েছে, ওখানে গৌতম বুদ্ধের পুরো লাইফ সার্কেলটাকে এক্সপ্লেন করা হয়েছে। এবার ঠাকুরকে তো প্রণাম করা হয়েছে, বেরিয়ে যাওয়ার মুখে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে দেখুন অনেক জলের বোতল, চালের প্যাকেট রাখা রয়েছে। এটা আমি আগেও মন্দিরগুলোতে দেখেছি, তখন একদম বুঝতে পারিনি বা আন্দাজও করতে পারিনি। ভেবেছি এখানে মন্দিরের ভেতরে এরকম চালের প্যাকেট রাখা কেন। অনেকেই আবার সেটা নিয়ে ঠাকুরের পায়ের সামনে রাখছে। তা আমি ভেবেছিলাম হয়তো আমাদের মতোই ঠাকুরকে যে ভোগ নিবেদন করে ওরকমই হবে কিছু। আমরা হয়তো ফলমূল এইসব দিয়ে থাকি, ওনারা হয়তো এরকম জলের প্যাকেট বা চালের প্যাকেট দিয়ে থাকে। তবে এই ব্লু টেম্পলে এসে এই জিনিসটা ক্লিয়ার হলো, ঠাকুরকে ভোগ দেওয়া মানে এই জিনিসগুলো আমি এখান থেকে কিনতে পারি। লোকও নেই, দেখুন দাম লেখা রয়েছে, নিজের মতো টাকা দিয়ে এই জিনিসটা নিয়ে ঠাকুরের পায়ের সামনে রেখে দিতে পারেন। আর পেন পেপার এখানেই রয়েছে, যেখানে নিজেদের নাম লিখে দিতে পারি, কারা দিচ্ছে এবং কাদেরকে দিতে চায়। মানে এই পুরো জিনিসটা আমি যেখানে কিনলাম ঠাকুরের সামনে রাখলাম, এটা চলে যাবে এখানকার নিডি লোকেদের কাছে, মানে যাদের এরকম জল খাওয়ার জিনিস প্রয়োজন রয়েছে। মানে এক কথায় আমি দান করলাম। আর এখানেও লেখা রয়েছে, যেটা আমরা সবাই জানি, যে দান করা হলো সবথেকে পুণ্যের কাজ। Okay. Like a temple. আর এটা হলো এই ব্লু টেম্পলের পেছনের অংশটা। দেখুন কি সুন্দর না? তবে আমরা যে টাইমে এসেছিলাম এই দুপুরবেলা রোদের মধ্যে মন্দিরের এত সুন্দর সৌন্দর্যতা খুব ভালো মতো করে এনজয় করতে পারিনি। মন্দিরটা অবশ্য সকাল 7টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। আমার মনে হয় বিকেলের দিকে এলে পরেই এখানে বেশি ভালো লাগবে। যাই হোক, কিট্টুও তার মধ্যে ঘুমিয়ে পড়েছিল। ওর মধ্যেই যতটা সম্ভব আমরা এই সুন্দর ব্লু টেম্পলটা ঘুরে এখন চলুন আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাই। আর এটা হলো এই চিয়াং রাইয়ের থার্ড ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এবার আমরা যে মেক মাই ট্রিপের সাথে ডে অ্যাক্টিভিটিটা বুক করেছিলাম, আমাদেরকে এই 3টে জায়গায় ঘোরানোর কথা ছিল। পরে এখানে এসে আরও অনেক জায়গার কথা জানতে পারি, সেটা না হয় পরেই শেয়ার করব। আপাতত চলুন যেখানে এলাম সেই জায়গাটা নিয়ে আপনাদেরকে একটু বলি। তো এতক্ষণ হোয়াইট টেম্পল দেখলেন, ব্লু টেম্পল দেখলেন, এবার টেম্পল নয় তবে অন্য একটা রঙের, যেটা হলো কালো রঙের, মানে ব্ল্যাক হাউস আপনাদেরকে দেখাবো। আর সেখানে
যাওয়ার আগে হঠাৎ আমার চোখে পড়লো এই কাঁঠাল গাছটার দিকে। দেখুন বাবা, কাঁঠালের ভারে আর কাঁঠালের সংখ্যায় আমার কেন জানি না মনে হচ্ছে গাছটার বেহাল দশা। যাই হোক, এই যে দেখুন আমরা চলে এসেছি ব্ল্যাক হাউসের দিকে। আর এটা হলো একটা মিউজিয়াম, যার নাম হলো ব্যাম ড্যাম মিউজিয়াম। আর এই মিউজিয়ামে ঢোকার জন্য এন্ট্রি ফি যত সম্ভব আমার মনে হচ্ছে 80 থাই বাট, যেটা ভারতীয় টাকায় প্রায় 250 টাকার মতো ছিল এক একটা টিকিটের প্রাইস। আর এই ব্ল্যাক হাউসটা বাইরে থেকে দেখতে যতটা গা ছমছমে ব্যাপার ছিল, ভেতরেও ওরকমই একটা ব্যাপার রয়েছে। আর এই ব্ল্যাক হাউসটা এই থাইল্যান্ডের একজন ফেমাস আর্টিস্ট তাওয়ান দাওয়েচির রয়েছে। এবার তিনি নর্মাল নয়, বরং একটু আলাদা, একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের সব পেন্টিং আঁকতেন। আর কিছু কিছু পেন্টিং দেখে তো আমার নিজেরই কেমন ভয় ভয় লাগছিল। যাই হোক, এই পেন্টিংগুলোর পেছনে আর্টিস্টের অনেক মনের ভাব প্রকাশ হয়েছে, যেগুলো আমার মতো সাধারণ মানুষের বোঝার ক্ষমতা নেই। তো এবার চলুন এই হাউসটা আরও ঘুরে দেখি। আর এই বাড়িটার মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস থাকলেও হঠাৎ একটা জিনিস দেখে মনটা শান্ত হয়ে গেল। সেটা হলো রুমের মধ্যে থাকাই গণেশ ঠাকুরের মূর্তিটা। এছাড়াও এখানে যে শুধু আর্টিস্টের নানান রকমের পেন্টিং দেখতে পেলাম তা নয়, বরং এখানে অনেক পশু পাখি, বিশেষ করে কুমির, সাপ, তাদের গায়ের খোলস, চামড়া, এছাড়াও আরও অন্যান্য জীবজন্তুদের মাথার শিং, হাড়, এইসব দিয়ে বানানো চেয়ারও এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। তার মধ্যে একটা চেয়ারে তো কিট্টু বসে পড়েছে এবং পাশের দুটো চেয়ারে আমাদেরকে নাকি বসতেও হবে। আর সত্যি বলতে আমার এরকম জিনিসগুলো একদম ভালো লাগে না। আর ওই চেয়ারটায় তো বসে নিজেকে একদম ডেভিল ডেভিল মনে হচ্ছিল, কিন্তু কি করব, মেয়ের জন্য বসতেই হলো। আর ও এমনভাবে ওখানে বসেছে, ওই চেয়ার ছেড়ে আর কোথাও যাবে না। আঙ্গুল ঠাকুমা দেবে। দেবে না তো, তুমি ভাত খেলে না, এই জন্য আঙ্গুর ডাকুমা দেবে না তোমার। চলো এবার, চলো বাড়িতে বসো। তো এই ব্ল্যাক হাউস থেকে বেরোতেই যাওয়ার আগে আরেকটা চমক রয়েছে আমাদের জন্য। এই যে দেখুন, এখানে দেখতে পেলাম একটা অ্যানাকন্ডার সাপকে, মানে মরে যাওয়ার পরে তার চামড়াটাকে কিভাবে সংরক্ষণ করে রেখেছে। তার মধ্যে অনেকে টাকা এবং কয়েন এইসব দিয়ে রেখেছে। এটাকে শুভ মনে করে কিনা জানি না। আর বেরোনোর সময় দরজার কাজটাও দেখছিলাম। সত্যি বলতে এমনি ব্ল্যাক হাউস, চারিদিকে ব্ল্যাক ব্ল্যাক, ভেতরেও নানান রকমের পেন্টিং দেখে আমার একটুখানি কেমনই অস্বস্তি হচ্ছিল, তাই আর এখানে বেশিক্ষণ থাকতে চাই। মিউজিয়ামটা এখানেই শেষ নয়। এই ব্ল্যাক হাউসটা যেখানে রয়েছে আশেপাশে আরও কিছু জিনিস দেখার রয়েছে। যেহেতু আমাদের সাথে গাইড ছিলেন, তাই তিনি আমাদেরকে সেই সব জায়গায় নিয়ে গিয়েছিলেন। আর এরিয়াটা এতটাই বড়, আমার মনে হয়েছিল গাইড না থাকলে মনে হয় আমরা এখানে শিওর হারিয়ে যেতাম। চলো, এত ঝিঝি পোকা এখানে কি ওরা দিয়ে রাখলো নাকি সাউন্ড দিয়ে? এত ঝিঝি পোকা ডাকছে। চলো, তো ব্ল্যাক হাউস দেখার পরে আমরা এখন পাইনাপেল খাচ্ছি। আমি এটা দেখে ভেবেছি মানে বড় পাইনাপেলগুলোকে কাটিং করে এরকম করেছে, তবে এখন দেখছি এগুলো নাকি এরকমই ছোট পাইনাপেল, স্পেশাল পাইনাপেল, খুব মিষ্টি, দারুণ খেতে। এই যে এরকম পাইনাপেলগুলোর সাইজ, ভেতর থেকে এটা বেরিয়েছে, কি সুন্দর করে কেটেছেও না, দারুণ সুন্দর লাগছে আর খুব মিষ্টি খেতে। না, তুমি না, ওটা তোমার। দাঁত দিয়ে কামড়াও। হ্যাঁ, মিষ্টি না? কেমন কিট্টু? হুম, কি হচ্ছে? আচ্ছা বসো। তো আমাদের এখানে 7টা পাইনাপেল দিয়েছে 20%, 60 টাকা। তো 60 টাকায় 7টা পাইনাপেল এরকম সাইজের, তো আমি বললো ভীষণ সস্তা। আন্টিটাকে বলি কেটে দিতে। হ্যাঁ না, দাওতে দিয়ে আসো। দারুণ মিষ্টি। চলো। তো আনারস খেয়ে এবার লাস্টে, এটা কিসের বোন বলুন তো, কোন অ্যানিমেলের? এটা হলো হাতির বোন। তো সেই সব দেখে নিয়ে এবার চলুন আমরা গাড়িতে উঠে পরবর্তী টুরিস্ট অ্যাট্রাকশনের দিকে যাই। আর সেটা নিয়ে বিশেষভাবে আমি খুব এক্সাইটেড ছিলাম। এবার কোথায় যাচ্ছি, আরও কী কী দেখলাম চিয়াং রাইতে, সেই সব শেয়ার করব পরবর্তী ভিডিওতে। আপাতত চলুন, টাটা, আবার দেখা হবে।